যেদিন স্বামীর পায়ে মাথা ঠেকিয়ে নলিনী দাদার সঙ্গে গাড়িতে উঠল, সে রাতে সত্যেন্দ্রনাথ একটুও ঘুমোতে পারল না। সারা রাত ধরে সত্যেন্দ্র ভাবছিল এতটা না করলেও চলতো। অনেকবার সত্যর মনে হয়েছিল এখনও সময় আছে, এখনও গাড়ি ফিরিয়ে আনে। কিন্তু হায় রে অভিমান, তার জন্যই নলিনীকে ফিরিয়ে আনা হলো না। যাওয়ার সময় মাতুও সঙ্গে গিয়েছিল, সেই শুধু যাওয়ার আসল কারণ জানত। নলিনী মাতুকে খুব করে বলে দিয়েছিল যেন সে বাড়িতে কোনো কথা না বলে। নলিনী মনে করল এ কথা ফাঁস করলে স্বামীর বদনাম হবে। ভালো হোক আর মন্দ হোক, তার স্বামীকে লোকে খারাপ বলবে কে? বাপের বাড়ি গিয়ে নলিনী বাবা মায়ের পায়ে হাত দিল, ছোট ভাইটাকে কোলে নিল। শুধু সে হাসতে পারল না। মা বললেন, নলিনী আমার একদিনের গাড়ির পরিশ্রমে একেবারে শুকিয়ে গেছে, কিন্তু সে শুকনো মুখ আর ফুরফুরে হলো না। পৃথিবীতে প্রায়ই দেখা যায় একটা ছোট কারণ থেকে বড় বিপদ ঘটে। সুপর্ণখার একটু মনের চাঞ্চল্যই সোনার লঙ্কা ধ্বংসের কারণ হয়েছিল। সামান্য রূপের লোভে শুধু ট্রয়নগর ধ্বংস হয়ে গেল। মহান রাজা হরিশ্চন্দ্র খুব ছোট কারণে এমন বিপদে পড়েছিলেন। জগতে এমন উদাহরণ কম নয়। এখানেও একটা ছোট্ট অভিমানে বড় বিপত্তি ঘটে গেল। সত্যেন্দ্রনাথের দোষ দেব কি? নলিনী কখনো অভিমান করেনি। স্বামীর কষ্টের কথা ভেবে সে চুপচাপ সব সহ্য করত। আর পারল না। সে ভাবল এই ছোট কারণে যে স্বামীর দ্বারা ত্যাগ করা হয়, সে মরে না কেন? দারুণ অভিমানে নলিনী শুকাতে লাগলো। ওদিকে সত্যেন্দ্রর অভিমান ফুরিয়ে গেছে। এক মুহূর্ত না থাকলে যার চলে না, তার এই মিথ্যে অভিমান কতদিন থাকে? অভিমান বড় কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। সত্যেন্দ্র প্রতিদিন তাকিয়ে থাকে, আজ হয়তো নলিনীর চিঠি আসবে, হয়তো সে লিখবে আমায় নিয়ে যাও। সত্যেন্দ্র ভাবে, তাহলে মাথায় করে নিয়ে আসবো, আর কখনো এমন অন্যায় ব্যবহার করব না। কিন্তু ভাগ্য কে পারবে? যা হওয়ার তা হবেই। তুমি আমি ছোট প্রাণী মাত্র। আজকাল করে 6 মাস কেটে গেল, হতভাগিনী কোনো কথা লিখল না। পাপী সত্যেন্দ্রনাথ ভাঙল, কিন্তু মচকাল না। 6 মাস কেটে গেল। ধীরে ধীরে সত্যেন্দ্রনাথের অসহ্য হলো। হারিয়ে যাওয়া অভিমান আবার জেগে উঠল। রাগ এসে তাতে যোগ দিল। ভালো মন্দ বোধ নেই এমন সত্যেন্দ্রনাথ নিজের দোষ দেখল না। ভাবল, যার অহংকার এত, তার প্রতিশোধও তেমন দরকার। কেউই নিজের দোষ দেখল না। সেই আধখোলা হৃদয় দুটো আবার চিরকালের জন্য আলাদা হয়ে গেল। যৌবনের শুরুতে সংকুচিত লতাকে কে টেনে বাড়িয়েছিল, কিন্তু আর সইতে পারে না। এবার ছিঁড়ে যাওয়ার জোগাড় হলো। সত্যেন্দ্রনাথ, তোর দোষ দিই না, তারও দিই না। দুজনেই ভুল করেছিস, দোষ করিসনি। ভুল দেখাতে পারলে কার আত্মগ্লানি বেশি হতো তা ভগবানই জানেন। আমরাও বুঝতে পারতাম না, তোরাও পারতিস না। বুঝতে পারি না চাওয়াই কি স্বাদ পূরণ করতে তোরা এতটা করলি। স্বাদ মেটে না, মেটানোর ইচ্ছাও নেই। কি স্বাদ তাও হয়তো ভালো বুঝতে পারি না, তবু কাতর হৃদয় কি একটা অতৃপ্ত চাওয়ায় সব সময় হাহাকার করে ওঠে? কি যে হয়, কেন যে অদৃশ্য গতি ওই লক্ষ্যহীন প্রান্তে চলে, কিছুতেই তা বোঝা যায় না। যা ঘটার তা ঘটবে। ইচ্ছে থাকলেও মনের সঙ্গে লড়ে তোকে অপরাধ থেকে ছাড়তে পারবো কি? এইরূপ গুণের বউ ছেলের পছন্দ হয় না, গিন্নির বড় দুঃখ। এমন চাঁদমুখো বউ নিয়ে ঘর করতে পারল না ভেবে গিন্নি খুব মনমরা হয়ে গেছে। মায়ের শত চেষ্টাতেও ছেলের মত ফিরল না। এখন আর উপায় কি? ছেলেরই যদি পছন্দ না হলো, তখন কিসের বউ? ছেলের আদরেই তো বউয়ের আদর। আর আমরাই বা হাত কি? নিজে দেখে শুনে বিয়ে করলে আমি কি আটকাতে পারি?
এসব মৃদু কথা বলতে বলতে গিন্নি অভ্যাস মতো বরণডালা সাজাতে বসলেন। 2 বছর আগে হরদেববাবুর মৃত্যু হয়েছিল, সে কথা মনে পড়ল। চোখে জল এলো। আবার নলিনীর কথা মনে পড়ল। জল আরও বাড়ল। কি জানি কেমন বউ আসবে। কর্তা বেঁচে থাকলে বোধহয় ওরা কপালির এ দশা দেখতে হতো না। সত্যেন্দ্র বিয়ে করে এলো। মা বউকে বরণ করে ঘরে তুললেন। আবার পোড়া চোখে জল এলো। জল মুছতে মুছতে বললেন, চোখে কি পড়েছে, শুধু জল আসছে। গিরিবালা বড় মুখ খোলা মেয়ে। বিশেষ করে নলিনীর সঙ্গে তার খুব ভাব ছিল। সে বলে ফেলল, এই বয়সে 3 বার, আরও কতবার চোখে কি পড়বে কে জানে। কথাটা গিন্নি শুনলেন, সত্যরও কানে গেল। কাল তার সাধের ফুলসজ্জা। কোথা থেকে একটা বেশ ঝাঁকালো তথ্য এসেছে। বরকনের ঢাকাই শাড়ি, ধুতি, চাদর এসব বড় সুন্দর। কনের বারাণসী চেলির মতো সুন্দর চেলি গ্রামে এর আগে কেউ দেখেনি। সবাই জিজ্ঞেস করছে, কোথাকার তত্ত্ব। একবার ঢোক গিলে বলছেন, সত্তরকে একজন বন্ধু পাঠিয়েছে। গিন্নির চোখে জল চেপে, আসল খবর চেপে, হাসি কান্না মেশানো মুখে তত্ত্বের মিষ্টি টিষ্টি বিলি করলেন। সবাই যে যার ভাগ নিয়ে চলে গেল। যাওয়ার সময় রাজবালা বলল, বেশ তত্ত্ব করেছে। নৃত্যকালী বলল, তার হবে না, বড়লোক তত্ত্ব পাঠালে এমনই পাঠায়। ধীরে ধীরে কথা চাপা পড়ল। তখন যোগমায়া বলল, আচ্ছা আবার বিয়ে করল কেন? জ্ঞানদা বলল, কি জানি বোন, এমন রূপে গুণে বউ, কে জানে, ওসব বোঝা যায় না। রামমণি নাপিতের মেয়ে, তবে অবস্থা ভালো, দেখতেও খারাপ নয়, শুধু নাকটা একটু চাপা। কেউ কেউ তার চোখেরও দোষ দিত, বলতো হাতির চোখের চেয়েও ছোট। যাক, এ নিন্দায় আমাদের দরকার নেই। রামমণি একটু হেসে বলল, তোদের মাথায় যদি বুদ্ধি থাকতো তাহলে কি আর ও কথা বলতিস? ছুরি সব সময় যে ফিক ফিক করে হেসে কথা বলতো, তাতেই আমার সন্দেহ হয়েছিল। স্বভাব চরিত্র খারাপ, না হলে চাকরি থেকে তাড়িয়ে দেয়, আবার বিয়ে করে। মুখে কিছু না বললেও কথাটা অনেকের মতের সঙ্গে মিলে গেল। এর 2-1 দিন পরে গ্রামের প্রায় সবাই জানল যে রামমণি জমিদার বাড়ির গোপন রহস্য ভেদ করেছে। নাপিতের মেয়ে না হলে এত বুদ্ধি কি বামন কায়েতের মেয়ের হয়? কথাটা অনেকেই মানল। এবার গিন্নির পালা। কথা যখন তার কানে গেল, তিনি ঘরের দরজা বন্ধ করে একেবারে মাটিতে লুটিয়ে পড়লেন। আমার নলিনী কুলোটা। কি জানি কেন গিন্নি সরলার চেয়ে নলিনীকে বেশি ভালোবাসতেন। জন্মের মতো সেই নলিনীর কপাল ভেঙে গেছে। গিন্নি মনে মনে ভাবলেন, সত্য হয় ভালোই না হয় আমি নলিনীকে নিয়ে কাশিবাসী হব। পোড়া কপালির এ জন্মের মতো সব স্বাদই তো মিটে গেছে। তখন তিনি দরজা খুলে মাতুকে ডেকে আনিয়ে আবার দরজা বন্ধ করলেন। মাতুই তত্ত্ব নিয়ে এসেছিল। দুজনের চোখের জল অনেক আদান প্রদান হলো। কেমন করে নলিনীর সোনার রং কালো হয়ে গেছে, কি অপরাধে সত্যেন্দ্র তাকে পায়ে ঠেলেছে, কত কাতর কথায় এ ঠাকুরানীকে প্রণাম জানিয়েছে, এসব বিস্তারিত মাতঙ্গিনী ভালো করে গড় গড় করে চোখ মুছতে মুছতে গিন্নিকে শোনালো। শুনতে শুনতে গিন্নির আগের স্নেহ শতগুণে বেড়ে গেল। ছেলের ওপর দারুণ অভিমান জন্মালো। মনে মনে ভাবলেন, আমি কি সত্যর কেউ নই? সব কথাই কি আমার উপেক্ষার যোগ্য? আমার কি একটা কথাও থাকবে না? আমি আবার নলিনীকে ঘরে আনব। এমন লক্ষ্মীর কি এ দশা করতে আছে? সেই দিন সন্ধ্যায় মা ছেলেকে ডেকে বললেন, নলিনীকে নিয়ে আয়। ছেলে ঘাড় নেড়ে বলল, না। মা কেঁদে ফেললেন, বললেন, ওরে আমার নলিনী নামে গ্রামময় কলঙ্ক উঠেছে যে, তুই তার স্বামী, তার মান রাখবি না? কিসের কলঙ্ক? এমন করে তাড়িয়ে
দিয়ে আর একটা বিয়ে করলে আমি কার মুখ বন্ধ করব? মুখ বন্ধ করে কি হবে? তবু আনবি না? না। মা খুব রেগে গেলেন। কতটা রাগ হবে আর তখন কি কথা বলতে হবে তা তিনি আগে থেকেই ঠিক করে এসেছিলেন, তাই কিছু ভাবতে হলো না। বললেন, তবে কালই আমাকে কাশি পাঠিয়ে দে, আমি এখানে একটুও আর থাকতে চাই না। সত্য আর সে সত্য নেই। সরলার আদরের ধন, খেলার জিনিস, শখের জিনিস, অন্যমনস্ক উঁচু মনের সরল হৃদয়, হাসিখুশি স্বামী নলিনীর অনেক যত্নের, অনেক কষ্টের মনের মতো সত্যেন্দ্রনাথ আর নেই। সেও বুকে পাথর চাপিয়েছে, লজ্জা শরম ভালো মন্দ জ্ঞান সব হারিয়েছে। সে সহজে বলল, তোমার যেখানে ইচ্ছে হয় যাও, আমি আর কাউকে আনতে পারবো না। সত্যর মুখে একথা শুনবেন মা তার স্বপ্নেও ভাবেননি। কাঁদতে কাঁদতে চলে গেলেন। যাওয়ার সময় একবার বললেন, বউ আমার কুলোটা নয়, তা ভালো জানিস। গ্রামের লোকে যা ইচ্ছে বলে, কিন্তু আমি কখনো তা বিশ্বাস করব না। পরদিন পিসিমা সত্যেন্দ্রকে ডেকে বললেন, তোমার এক বন্ধু তোমাকে তত্ত্ব করেছে, দেখেছিস কি? সত্য ঘাড় নাড়ল, বলল, না, কে বন্ধু? জানি না, বস, কাপড়গুলো নিয়ে আসি। কিছুক্ষণ পরে পিসিমা এক গোছা কাপড় নিয়ে এলেন। সত্য দেখল বেশ দামি কাপড়। সে অবাক হলো। কোন বন্ধু পাঠিয়েছে? চেলিখানা ভালো করে দেখতে দেখতে সে লক্ষ্য করল এক কোণে কি একটা বাঁধা আছে। খুলে দেখল ছোট্ট একটা চিঠি। হাতে লেখা দেখে সত্যেন্দ্রর মাথা ঝাঁ করে উঠল। লেখা আছে, ভগিনী, স্নেহের উপহার ফিরিয়ে দিতে নয়, তোমার দিদি যা পাঠালো নিয়ে নিও। সে রাতের ফুলশয্যা সত্যেন্দ্রর কাছে কাঁটার বিছানা হলো। যুবকের অভিমান কোনো ছেলের মধ্যে দেখেছিস কি? সত্যেন্দ্রর মতো অভিমান করে এতটা অনর্থ ঘটাতে কোনো ছেলেকে দেখেছিস কি? ছোটবেলায় বই নিয়ে খেলতাম বলে বাবার কাছে শাস্তি পেয়েছি। সত্যেন্দ্রনাথ, তুই হৃদয় নিয়ে খেলেছিস, শাস্তি পাবি? ভয় হয় না? তোরা যুবক, গোটা সংসারটাই তোদের সুখের আড্ডা। কিন্তু বলতো, তোদের কারোর কি এমন একটা সময় আসেনি যখন প্রাণটা সত্যিই ভারী লেগেছে, যখন জীবনের প্রতিটা গিঁট শিথিল হয়ে ক্লান্তভাবে ঝুঁকে পড়তে চেয়েছে? যা হয়ে থাকে, একবার সত্যেন্দ্রনাথকে দেখ। ঘৃণা করতে ইচ্ছে হয়, স্বচ্ছন্দে ঘৃণা কর। ঘৃণা কর, সহানুভূতি দেখাস না। ঘৃণা কর, কিছু বলবি না। দয়া করিস না, মরে যাবে। পাপী যদি মরে যায়, প্রায়শ্চিত্ত ভোগ করবে কে? সত্যেন্দ্রর ক্লান্ত জীবনের প্রতিটা দিন এক একটা দুঃসহ বোঝা নিয়ে আসে। সারাদিন ছটপট করে, যেন সে বোঝা নামতে পারে না। সত্যেন্দ্রর মাঝে মাঝে মনে হয় যেন তার আগের জীবন সব ভুলে গেছে। শুধু কিছুতেই ভুলতে পারে না তার স্বাধীন নলিনী পাবনায় চরিত্রহীনা হয়েছিল। তাই সে তার স্বামীর কাছে ত্যায্য হয়েছিল। প্রায় 2 মাস কেটে গেল। সত্যেন্দ্রনাথের বিয়ে হয়েছে। আজ একটা চিঠি আর একটা ছোট পার্সেল এসে সত্যেন্দ্রর কাছে পৌঁছালো। চিঠিটা নলিনীর দাদা নরেন্দ্রবাবুর। সেটা এই, সত্যেন্দ্রবাবু, বড় অনিচ্ছা থাকলেও যে আপনাকে চিঠি লিখছি, সে শুধু আমার প্রাণের চেয়ে প্রিয় বোন নলিনীর জন্য। মরার আগে সে অনেক করে বলে গেছে যেন এই আংটিটি আপনার কাছে ফেরত পাঠানো হয়। আপনার নাম লেখা আংটিটা পাঠালাম। বোনের ইচ্ছে ছিল এটা আপনার নতুন বউকে পরিয়ে দেন। ভরসা করি তার আশা পূরণ করবেন। আর মরার আগে সে আপনাকে খুব করে মিনতি করে গেছে যেন তার ছোট বোনটার কষ্ট না হয়। শ্রী নরেন্দ্রনাথ। নলিনীর যখন একটা ছোট্ট ছেলে হয়ে মারা গেল, সত্যেন্দ্রনাথ
এই আংটিটা তার পায়ে পরিয়ে দিয়েছিল। সে কথা মনে পড়ল কি? সত্যেন্দ্রনাথ আর পাবনায় যাননি। সে যে কারণেই হোক মাতাজি আর কাশিতে থাকতে পারলেন না। নতুন বউয়ের নাম ছিল বিধু। বিধু বোধহয় আগের জন্মে নলিনীর বোন ছিল।